নমস্কার, আমার 22শে অগাস্টের ডায়েরির পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। ঘুম ভেঙেছে সেই ভোর 6টার সময়। রোজকার মতো সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরদের যথাবিহিত পুজো করলাম। পুজো করে আজকে একটু বেরোবো, সকাল সকালই বেরোবো, সেরকমই প্ল্যান ছিল। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বৃষ্টির জল পেয়ে আজকাল সাদার্ন অ্যাভিনিউর গাছগুলো এত বেড়ে উঠেছে যে ঠিকঠাক মতো আকাশই আর দেখতে পাওয়া যায় না। চলে এলাম মায়ের বাড়ি। আজকে তো শনিবার, মাকে দর্শন করতেই হবে, এটা তো আপনারা সবাই জানেন। এতদিনে জেনেও গিয়েছেন যে প্রতি শনিবার আমি মায়ের কাছে আসি। মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানাচ্ছি একটু বাদেই, আপনারাও ধরতে পারবেন। শরতের মেঘমুক্ত আকাশ, আর কাশফুল ফুটতেও বেশি দেরি নেই। মা আসছেন, আকাশ বাতাস সে কথাই জানান দিচ্ছে। গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। আমরা এখন চলেছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে। কিছুক্ষণ পরে কাপা মোড় থেকে আমাদের ধরতে হবে অন্য ন্যাশনাল হাইওয়ে, কেননা আমরা আজকে চলে যাব নদিয়াতে। আর বলতে বলতে পৌঁছেও গেছি। আশপাশে দৃশ্যপট দেখে মোটামুটি বুঝতেই পেরেছেন যে কোথায় এসছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলে এসছি মায়াপুর, শ্রী মায়াপুর ধাম। তবে আজকে দর্শন করব না। বসে পড়েছি টোটোতে, আমরা যাচ্ছি ঘাটে। সেখান থেকে মায়াপুর ধামে পৌঁছে হোটেলে চেঞ্জ করে আমরা এখন চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। চলুন। ওই দূরে দেখা যাচ্ছে শ্রীমন্দির। মায়াপুরে আসলে পরে তো এই মন্দিরটার চূড়াই সবার আগে জানান দেয় যে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, লঞ্চ ধরতে হবে। চলেও এসছি, 10 টাকার টিকিট কেটে এখন লঞ্চের অপেক্ষায়। লঞ্চে টিকিট সংগ্রহ করবেন। টিকিট না কেটে লঞ্চে উঠলে ফাইন দিতে হবে, তাই লঞ্চে ওঠার আগে আমরা এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চ ধরে আমরা নবদ্বীপ যাব। চলুন। লঞ্চ ঘাটে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ চলে এলো, যেটি আমাদের নিয়ে যাবে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। লঞ্চ ঘাটে লাগা মাত্রই যাত্রীরা উঠতে আরম্ভ করলেন। একদিক দিয়ে যেমন যাত্রীরা নামছেন লঞ্চ থেকে, অন্য দিক থেকে আমরাও উঠে পড়ব। আর দেখতে দেখতে আমরা উঠেও পড়েছি লঞ্চের মধ্যে। এই লঞ্চটি আমাদের নিয়ে যাবে নবদ্বীপে। অপেক্ষার অবসান, লঞ্চ মোটামুটি ছেড়ে দিয়েছে। আর লঞ্চের মধ্যেও দেখলাম লোকাল ট্রেনের মতো এখানেও বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা ওঠে, অধিকাংশই খাবার টুকটাক জিনিসপত্র নিয়ে। আর আমরা তো যারা কলকাতায় থাকি তাদের কাছে নদীপথে চলাচল করাটা মানে খুব একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার নয়, কিন্তু যারা এইসব অঞ্চলে থাকেন অর্থাৎ নদীয়া, রানাঘাট, তাদের কাছে কিন্তু নদীপথ একটা অন্যতম যাতায়াতের একটা মাধ্যম। মায়াপুরের ঘাট ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি নবদ্বীপের দিকে। বর্ষার অগাধ জলরাশি অতিক্রম করে এখন লঞ্চ এগিয়ে চলেছে। এই মায়াপুর থেকে কিন্তু আপনারা নৌকো করেও নবদ্বীপ যাওয়া যায়, কিংবা নৌকো করে আপনারা জলপথে আশেপাশের বিভিন্ন জায়গাও ঘুরে আসতে পারেন। তবে সেটা এবার আর আমার পক্ষে করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যদি কখনো করার ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এই বর্ষায় কিন্তু নদীপথে চলার আনন্দটাই আলাদা, কারণ একদিকে যেমন অগাধ জলরাশি, তেমনি আকাশেও ছোট ছোট মেঘের দল দেখা যাচ্ছে দূরের দিগন্তে। আর আপনাদের বলছিলাম না যে এখানকার অধিকাংশ মানুষজনই কিন্তু নদীপথটাকে অন্যতম একটা যাতায়াতের মাধ্যম হিসেবে ধরেন। দেখুন কত মানুষ যাতায়াত করছেন। আমরা ট্যুরিস্টরাই শুধু নয়, এখানে কিন্তু নিত্যযাত্রীরাও আছেন যারা নদীর এপার থেকে ওপার বিভিন্ন কাজের সূত্রে আসেন। জীবিকার সন্ধানে যাদের বিভিন্ন দিকে ঘুরে বেড়াতে হয় তাদের কাছে কিন্তু নদীপথটাই অন্যতম একটা যাতায়াতের মাধ্যম এখানে। বিশেষ করে যদি কোথাও তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হয় তাহলে কিন্তু এই লঞ্চ বা নৌকো করে যাতায়াত করাটাও আজকের দিনেও তাদের কাছে একটা দ্রুততম মাধ্যম হিসেবে বিবেচিত। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য। আমরা এখন চলেছি নবদ্বীপে। আমরা নবদ্বীপে নামবো এবং সেখানে নেমে আমরা কিছু মন্দির দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো।
যখন আমরা এই নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম তখন বিভিন্ন দিকে বিভিন্ন নৌকো চলাচল করছিল। এখান থেকে অর্থাৎ এই মায়াপুর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে কিন্তু কৃষ্ণনগরেও যেতে পারেন। আর এই দেখুন আমাদের লঞ্চ তো ঘাটে নামিয়ে দিল, সেখান থেকে একজন অটো ভাইয়ের সঙ্গে দরদাম করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নবদ্বীপ পরিক্রমায়। পরিক্রমার প্রথমেই পড়ল শ্রী রাধারানীর মন্দির। মন্দিরে ঢুকলাম। আর একটা কথা বলে দিই, এই মন্দিরগুলো কিন্তু বিকেলবেলা 4টের সময় খোলে। আমরা সেই মতোই খোঁজ নিয়েছিলাম স্থানীয় মানুষজনের কাছ থেকে, আর দেখতে দেখতে চলেও এসেছি রাধারানীর মন্দিরে। এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে, যেখানে কিন্তু আলাদা টিকিট কেটে ঢুকতে হয়, প্রতিজনের জন্য 10 টাকা করে। ভেতরে আর কিছুই না, বিভিন্ন মডেলের মাধ্যমে রামায়ণ মহাভারতের গল্প যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি শ্রী চৈতন্যের জীবনের বিভিন্ন লীলাগুলিও এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে খারাপ লাগবে না। বিশেষ করে ভেতরে আলো আঁধারির মধ্যে এই ধরনের যে মডেলগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে। বিশেষ করে সঙ্গে যদি বাচ্চারা থাকে তারা কিন্তু এটা ভীষণভাবেই এনজয় করবে, কারণ যে সমস্ত চরিত্রগুলো তারা গল্পের বইয়ে দেখেছে কিংবা পাঠ্য বইয়ে দেখেছে, সেই সব চরিত্রগুলোই যদি মডেলের মাধ্যমে তারা এইভাবে দেখে তাদের তো ভালো লাগারই কথা। তার ভেতরটা বেশ সুন্দর, মানে আমি তো 4-5 মিনিটের মতো বোধহয় ছিলাম, কিন্তু আমারও পুরো ব্যাপারটা খারাপ লাগেনি, বেশ সুন্দর লাগছিল। আর বহু মানুষও আসছেন যারা দেখছেন, এনজয় করছেন পুরো ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা কি, এখানে ছবি তোলার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ইচ্ছে করলে যত খুশি ছবি এখানে তুলতে পারেন। অনেক মন্দির আছে যেখানে ছবি তোলার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু এই মন্দির কিংবা এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আর এই মন্দিরের পেছন দিকটাতেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি, তার সমাধি মন্দির। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেসব জায়গায় ছবি তুলতে দিচ্ছে না সেখানে কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ। আর কথা বলতে বলতে চলে এসেছি শ্রী চৈতন্যের জন্মস্থানে। আপনি মায়াপুরেও একটা জন্মস্থান দেখবেন, আর নবদ্বীপেও আরেকটি জন্মস্থান আছে। তবে ঐতিহাসিক দিক থেকে এনারা কিছু তথ্য তুলে ধরেছেন, যার মাধ্যমে এরা প্রমাণ করতে চেয়েছেন যে এটি মহাপ্রভুর আসল জন্মস্থান। তবে এখানে আমাকে দূর থেকেই ফটো তুলতে হলো আপনাদের জন্য, কারণ এখানে ছবি তোলার কোনো নিয়ম নেই। এরপর আমরা চলে এলাম নরহরি ধামে। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি একটা একটা অ্যামিউজমেন্ট পার্কই বলা চলে, রিলিজিয়ন অ্যামিউজমেন্ট পার্ক। এখানে ঢুকতে গেলে একটা গুহার মধ্যে দিয়ে ঢুকতে হয়। এই যে আমরা এখন ঢুকছি গুহার মধ্যে, আমার আগে আগে নগেন্দ্র যাচ্ছে। নগেন্দ্রই হচ্ছে আমার এবারে সফর সঙ্গী। তো এই গুহার মধ্যে দিয়ে গেলে পরে আপনারা একটা পার্কের মধ্যে পড়বেন। সেখানেও শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের জীবনের বহু ঘটনাকে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা রয়েছে। আর এর মাঝখান দিয়ে চলে গেছে একটা সাঁকো, যেখানে প্রচুর রঙিন মাছ ছাড়া রয়েছে। সেটা যারা দেখতে আসছেন তাদের আরও আকর্ষণ করছে। তবে এখানে একটু সাবধান ক্যামেরা বা অন্যান্য জিনিসপত্র নিয়ে, কারণ এখানে প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। এই পার্কটার মাঝখানেই রয়েছে মহাপ্রভুর একটি বিশাল মূর্তি। আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের যে মডেলগুলো রয়েছে সেগুলো দেখছিলাম, দেখতে খারাপ লাগছিল না। আর ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যেমন শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলাগুলো তুলে ধরা রয়েছে, তেমনি শ্রীকৃষ্ণের জীবনেরও বিভিন্ন অধ্যায়গুলো এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা রয়েছে। আপনারা যদি ঘাট থেকে কোনো একটা অটো ধরে এই মন্দিরগুলো ঘুরে দেখেন তাহলে কিন্তু অতি সহজেই এই মন্দিরগুলোতে আপনারা পৌঁছে যাবেন, কারণ ওনাদের একটা নির্দিষ্ট রুট রয়েছে। সেই রুট ধরে ধরে ওনারা এই মন্দিরগুলো ঘোরান। আর মন্দিরে ঘোরার জন্য ওনারা জনপ্রতি 110 টাকা করে নেন। তবে যেহেতু আমরা দুজন, সেই জন্য আমাদেরকে 500 টাকা দিতে হয়েছে। প্রথমেই ওনারা বলে দেন যে কতগুলো মন্দির ঘোরাবেন। ওদের কথা মতো আমরা 7টা থেকে 8টা মন্দির ঘুরে বেরিয়েছিলাম। তবে অধিকাংশ মন্দিরগুলি কিন্তু একই রকমের, এর মধ্যে সেরকম কোনো বৈচিত্র্য নেই। আর এই যে মাঝখানে রয়েছে মহাপ্রভুর মূর্তি, সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই আমিও একটা ছবি তুলে নিলাম।
কিন্তু আবারও বলছি, কপিকুল হইতে সাবধান। এখানে কিন্তু প্রচুর মাদর বলুন বা হনুমান বলুন, যাই বলুন, তাদের উপদ্রব কিন্তু ভীষণ। এটা মায়াপুরে অতটা দেখা যায় না, কিন্তু নবদ্বীপে এসে দেখলাম যে এখানে কপিকুলের দৌরাত্ম্য সাংঘাতিক। আর কিছুক্ষণ আগেই দেখলেন শ্রীকৃষ্ণের কালিয়া দমনের একটা মূর্তি। আর তারপরে আমরা এলাম শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে। এখানে দর্শনার্থীরা খুব একটা আসেন না, সেটা মন্দিরের ভেতরের অবস্থা দেখেই বোঝা গেল। মন্দিরটা সুন্দর, এখানে একটি অতিথিশালাও আছে যেখানে অতিথিরাও এসে থাকতে পারবেন, কিন্তু ভিতরে সেরকম কোনো মানুষজন নেই। আমি এমনকি মন্দিরের পূজারী পুরোহিতকেও দেখলাম না। আর জায়গাটা নতুনই তৈরি করা হয়েছে, এরও কোনো মানে যে একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকবে সেরকম কোনো কিছু নেই। লোকশ্রুতি অনুযায়ী এটাই বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান, সেই মতোই এখানে একটি মন্দির তৈরি করা রয়েছে। এখানে মাঝখানের মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও শ্রী চৈতন্যের মূর্তি রয়েছে, এখানেও দরজা বন্ধ মন্দিরের। তার পাশে রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাবা মা, মার কোলে ছোট্ট বিষ্ণুপ্রিয়া দেবী। মনে করা হয় এখানেই উনি জন্ম নিয়েছিলেন। এরপর আমরা যে মন্দিরটাতে গেছিলাম সেই মন্দিরটা কিন্তু বেশ পুরনো, প্রায় 300 বছরের পুরনো। ওপরের ফলকটা দেখে তো তাই মনে হলো। এটি সোনার গৌরাঙ্গের মন্দির। এখানকার যিনি মন্দিরের যিনি সেবিকা, তিনি জানালেন যে তারা বিষ্ণুপ্রিয়া দেবীরই বংশধর। শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণের পর যখন আবার মাতৃগৃহে ফিরে এসেছিলেন মার সঙ্গে দেখা করে তার অনুমতি নেওয়ার জন্য, তখন তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর মুখদর্শন করেননি সন্ন্যাসের নিয়ম অনুযায়ী। তার বদলে তিনি তাকে তার একজোড়া চরণ পাদুকা দিয়ে গেছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন সেই চরণ পাদুকারই সেবা করে গেছেন। এবং সেই সময় শ্রী চৈতন্যদেবের পরিবারের কিছু মানুষজন এবং গ্রামের কিছু মানুষজন মিলে এই গৌরাঙ্গদেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা যেখানে এলাম সেটি হচ্ছে ধামেশ্বর। এটি নবদ্বীপের অন্যতম প্রধান একটি দর্শনীয় স্থান, কারণ এখানে শ্রী চৈতন্যদেবের চরণ পাদুকা রক্ষিত আছে, যেটা উনি বিষ্ণুপ্রিয়া দেবীকে তার নিত্য সেবার জন্য দিয়ে গিয়েছিলেন। এখানে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তিও রয়েছে যেটি ধামেশ্বর নামে পরিচিত, এবং এই মূর্তিটি বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করে গেছেন এবং আজও এটি পূজিত হচ্ছে। আর এই হচ্ছে শ্রী চৈতন্যদেবের চরণ পাদুকা। এটি আপনি হাত দিয়ে স্পর্শ করে প্রণামও করতে পারেন, আমিও করেছিলাম। তবে সত্যি কথা বলতে কি, চরণ পাদুকা দুটি স্পর্শ করে ভিতরে একটা অদ্ভুত শিহরণ হয়েছিল, সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত রকম একটা অনুভূতি হয়েছিল। আর এই মন্দিরের মধ্যেই রয়েছে চৈতন্যদাস বাবাজির সমাধি। আমরা সেখানেও গেলাম, আমাদের সশ্রদ্ধ প্রণাম জানালাম। তারপর আরও একটা জায়গায় গেলাম, এটা সবাই বলছে এটা সচিমাতার বাড়ি, কিন্তু এখানেও সে একই কথা। বাড়িটা যদিও খুব পুরনো, কিন্তু এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। অর্থাৎ সেই 500-550 বছর আগে বাড়িটা তো নিশ্চয়ই এরকম ছিল না, এই বাড়িটা অন্য কেউ তৈরি করেছিলেন। বাড়ির নিচে ঠাকুর ঘরে রয়েছে সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি। এখানে আরও অনেকগুলি মন্দির আছে, প্রতিটি মন্দিরেই আপনারা গিয়ে ঘুরতে পারেন। কিছু কিছু মন্দিরে তো আবার পয়সাও নিচ্ছে তারা, অর্থাৎ ঢোকার জন্য আপনাকে আলাদা দর্শনী দিতে হবে। আর এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা এই নবদ্বীপ দর্শনের বা নবদ্বীপ ভ্রমণের স্মারক হিসেবে কিছু কিনে নিয়ে যেতে পারেন। অবশ্যই সবকটি ধর্মীয় সম্পর্কীভূত, যেমন তুলসীর মালা পাওয়া যাচ্ছে, জপের মালা পাওয়া যাচ্ছে, ছোট ছোট মূর্তি পাওয়া যাচ্ছে, গোপালের মূর্তি পাওয়া যাচ্ছে, আর চৈতন্যদেবের মূর্তি তো রয়েইছে। প্লাস এখানে এমন কিছু দোকান আছে যেখানে আপনি বাড়িতে নিত্য পূজিত ঠাকুরদের জন্য জামা কাপড়ও কিনে নিয়ে যেতে পারেন। আর এবার আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটি হচ্ছে পোড়ামাতলা। একটা সময় কিন্তু এই নবদ্বীপ বৈষ্ণব ধর্মের পাশাপাশি শাক্ত সাধনারও একটা প্রধান কেন্দ্র ছিল। 2019 সালে এই জায়গাটিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এটিকে একটি হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করেছে। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির রয়েছে।
নবদ্বীপের এই অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিতা হন, তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রীপঞ্চমী তিথিতে তিনি দেবী নীল সরস্বতী রূপে পূজিতা হন। আর এই হচ্ছে ভবতারিণী মায়ের মূর্তি। এখানকার দর্শন শেষ করে আমরা চলে এলাম সমাজবাড়ি। এটি কিন্তু একটি বিশিষ্ট মন্দির এবং তথা আশ্রম। এটি ছিল আমাদের নবদ্বীপের শেষ দ্রষ্টব্য জায়গা। মন্দিরটি ভালোই, বেশ বড়, খোলামেলা। এই মন্দিরের মধ্যে একদিকে যেমন রয়েছেন শ্রী রাধারানী অষ্টসখী নিয়ে, অন্যদিকে রয়েছেন নিতাই গৌর এবং আরেকদিকে রয়েছেন শ্রীকৃষ্ণ বলরাম। মন্দিরটার যে কারুকাজ রয়েছে মন্দিরের তোরণ এবং তার আশেপাশে, সেটি কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা ঘুরে দেখতে ভালোই লাগবে। আর এখানেও সেই একই অবস্থা, প্রতিটি দেবদেউলের দরজায় কিন্তু দরজা বন্ধ, ওপরে যাওয়ার কোনো উপায় নেই। আর এই দেখুন মন্দিরের ভিতরে যে নাট মন্দিরটা রয়েছে সেটাও বেশ সুন্দর কারুকার্য করা, প্রত্যেকটা থাম খিলান, এবং মাঝখানে তো দেখলাম একটা আলো লাগানোরও বন্দোবস্ত রয়েছে। তবে ঝাড় লণ্ঠনটি নেই, কেন নেই সেটা বলতে পারবো না। এই মন্দিরের মধ্যেও রয়েছেন এই মন্দিরের তথায় সমাজের প্রতিষ্ঠাতা স্বামীজির শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের সমাধি মন্দির, সেখানেও আমরা দর্শন করলাম। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি নবদ্বীপে আসেন তাহলে এরকম একটি টোটো ভাড়া করে এই দর্শনীয় জায়গাগুলি আপনি অনায়াসেই ঘুরে দেখতে পারেন। মোটামুটি মন্দ লাগবে না। আর এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটি শিব মন্দির। মহাদেব তো থাকবেনই, কারণ মহাদেবই হচ্ছেন পরম বৈষ্ণব। মন্দির দর্শন শেষে টোটো দাদা আমাদের আবার ঘাটে পৌঁছে দিল। ঘাট থেকে আবার 10 টাকা করে টিকিট কেটে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা আজকে ওখানেই থাকবো। আজকে আমি মন্দির দর্শনও করব, তবে সেই ভিডিওটা আমি আগামীকাল আপনাদের জন্য তুলে রাখছি। আগামীকাল সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু এই ভিডিওটাকে আমি আর বাড়ালাম না। চলুন, সন্ধ্যের আকাশের শোভা দেখতে দেখতে আমরা আবার মায়াপুর ধামে গিয়ে পৌঁছাই। সেখানেই আমাদের রাতটুকু কাটবে। পরের দিন সকালবেলা আবার বাড়ি ফিরে যাব, আবার কর্মক্ষেত্রে ফিরতে হবে। সন্ধ্যাবেলা কিন্তু নদী ঘাটগুলো দেখতে মন্দ লাগছিল না দূর থেকে। আর এই নবদ্বীপ মায়াপুর আপনি যতবারই আসুন না কেন, আপনার মনে হবে কিছু জিনিস বাকি পড়ে রইল, কিছু জিনিস দেখা হলো না। এটা একদমই সত্যি কথা, কারণ এই নদীর দুপাশ দিয়ে যে মন্দিরগুলি রয়েছে সেগুলি কখনোই দেখা সম্ভব নয় একবারে। যাই হোক, আমার পরিক্রমা আমি এখানেই শেষ করলাম। আপনাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আশা করি একটা লাইক করবেন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। আর ওই দেখুন দূরে দূরে ঘাটের পাশ দিয়ে যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিতেও সন্ধ্যের আলো জ্বলে উঠেছে। আগামীকাল থেকে ঝুলন যাত্রা শুরু হবে, সুতরাং সব মন্দিরেই প্রায় সাজো রব। তো দেখা যাক কি হয়। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মায়াপুর ধামে। নদীর বুক চেড়ে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমাদের গন্তব্যে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। মায়াপুর ধামে আমি কি দেখলাম সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। যতটুকু সুযোগ পাবো ততটুকু ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে আবার হাজির হব একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।